আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। বিশেষত প্রিলিমিনারির জন্য ৪৩তম বিসিএস পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমেই আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ সংবিধানের সিলেবাসটা কতটুকু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য। এখন বিসিএস এর সিলেবাসটা যদি দেখেন অধ্যায় ৬ এখানে বলা আছে যে সংবিধানটা কিভাবে আসছে মানে হিস্ট্রিটা। তারপরে আছে প্রথম ভাগ প্রস্তাবনা, তারপর রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকারসমূহ এবং সংবিধান সংশোধনী। এই বিষয়গুলাই কিন্তু অধ্যায় ৬-এ আমাদের সিলেবাস দেওয়া আছে। কিন্তু পরবর্তীতে যদি আপনি যান অধ্যায় ৮, যেখানে আছে বলা আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা বলতে আসলে সংবিধানের অন্যান্য যে অনুচ্ছেদগুলো আছে, নির্বাহী বিভাগ, আইনসভা, তারপর হচ্ছে নির্বাচন, কর্ম কমিশন ইত্যাদি, সব কিছুই কিন্তু আমার বাংলাদেশ সরকার ব্যবস্থার মধ্যে চলে আসে। তার মানে আপনি বাংলাদেশ সংবিধান এক থেকে ১৫৩টা অনুচ্ছেদেই হচ্ছে আপনার সিলেবাস। এখানে কাভার করবে হচ্ছে শুধুমাত্র সংবিধান পার্ট থেকে ৩ নম্বর এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে ৩ নম্বর। তার মানে সংবিধানে যে ৩ নম্বর আসবে এটা সত্য না। সংবিধান থেকে আপনার ৬ নম্বরের প্রশ্ন হবে অন্যান্য বিষয়গুলো নিয়ে। যাই হোক, এখন আমরা দেখে নিই যে ৩৫ থেকে ৪১তম বিসিএসে কী ধরনের কোয়েশ্চেন আসছে। এর আগের কোয়েশ্চেন আমার দেখার দরকার নাই, যেহেতু প্যাটার্নটা হচ্ছে 35 to 41, এই ধরনের প্যাটার্ন থেকেই 43-তে কোয়েশ্চেন আসবে। প্রস্তাবনা, বৈশিষ্ট্য বা সংবিধান রচনার ইতিহাস থেকে দেখেন কী ধরনের কোয়েশ্চেন আসছে। যে প্রথম কোয়েশ্চেনটাই ৪১তম বিসিএস, এখানে বলা আছে যে কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়। এখন এটা হলো ৪১তম বিসিএস। আমরা ৪০তম বিসিএস এর জন্য যে শীটটা দিয়েছিলাম সেখানে দেখেন যে এই কোয়েশ্চেনটাই কিন্তু আসছে 41-এ এই কোয়েশ্চেনটাই আসছে। এখন আমাদের যে নোটটা ছিল এখানে দেখা যাচ্ছে মাত্র 7 পেজের একটা নোট থেকে 4টা কোয়েশ্চেনের মধ্যে 3টা কোয়েশ্চেনই আসছে। আমরা পরে আলোচনা করছি যে এখন সংবিধান তো ১৫৩টা অনুচ্ছেদ, আপনার সব কয়টা অনুচ্ছেদ হুবহু মনে রাখা বা বেসিক বুঝেও সব কিছু মনে রাখা প্রিলিমিনারির জন্য সম্ভব না। যারা প্রথমবার বিসিএস দিচ্ছেন এই যে এইরকমই 3 থেকে 4 পেজ 5 পেজ শর্ট ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। তারপর যখন রিটেন ভাইভা হবে অনেক পড়ার পরে তখন মনে থাকবে যে ঠিক আছে, সুযোগের সমতায় কি আছে বলতে পারবেন। কিন্তু শুধুমাত্র যারা প্রিলিমিনারি দিচ্ছেন প্রথমবার, এখনো প্রিলিমিনারি পাশ করে নাই, তাদের জন্য সংক্ষিপ্ত পড়তে হবে। হ্যাঁ, 19 নম্বর হচ্ছে সুযোগের সমতা। আপনি রিডিং পড়তে পারেন, আর অনেক কিছু জানতে পারেন, কিন্তু না জানলেও হবে। শুধু যদি জানেন যে 19 নম্বর হচ্ছে সুযোগের সমতা, আপনার প্রিলিমিনারির জন্য যথেষ্ট। পরের কোয়েশ্চেনটা যদি আমরা চলে আসি 41তম বিসিএস এর যে এই কোয়েশ্চেনটা কি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে। অনুচ্ছেদ 18। এই যে এটাই হলো 41তম বিসিএস। তার মানে আপনি 18 নম্বরে আছে স্বাস্থ্য নৈতিকতা, 18-র কতে আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। এভাবে যদি মনে রাখেন আপনার প্রিলিমিনারির জন্য প্রিপারেশন পর্যাপ্ত। তারপরে 41তম বিসিএসে এই কোয়েশ্চেনটা আসছে যে ত্রয়োদশ সংশোধনীর বিষয় কি ছিল। আমরা যদি আমাদের আগের বছরের শীটটাই যাই তাহলে এখানে সংশোধনীর জন্য হচ্ছে আমি শুধু চার্ট দিয়েছিলাম যে শুধুমাত্র মেইন টপিকটা কি, কোন সংশোধনীতে কত। দেখেন যে 13তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন, এটাই কিন্তু আমার 41তম বিসিএস এর প্রশ্ন। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন আসছে যে সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়। এটা হলো 4র্থ তফসিলে। এখন এর আগে হচ্ছে আমি তফসিলটা পড়াইতাম, যেহেতু বিসিএস এর সিলেবাসে নাই, আমি হচ্ছে এই সংবিধানের পার্ট থেকে হচ্ছে তফসিলটা তুলে দিয়েছিলাম, কিন্তু সরকার ব্যবস্থায় আসলে তফসিলটা রিলেটেড। তার মানে আপনি যদি শুধু সংবিধানের এই শীটটা যদি ধরেন তাহলে আমার কোয়েশ্চেন আসছে 4টার মধ্যে 3টা কোয়েশ্চেন কমন, কিন্তু তফসিলের যে কোয়েশ্চেনটা আসছে এটা হচ্ছে একদম বেসিক এলিমেন্টারি। মানে যারা যারা তফসিলটা পড়বে, বেসিক ইনফরমেশন জানবে, তাদেরই কিন্তু পড়া উচিত।
এবং অন্যান্য যে কোয়েশ্চেনগুলো এখানে দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু টু দ্য পয়েন্টে আসছে, যে অনুচ্ছেদটা কি এবং এটার মধ্যে কি আছে, এভাবে আসছে কোয়েশ্চেন। তার মানে সংবিধান পড়ার সময় হচ্ছে আপনি বিশেষ করে হচ্ছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ মৌলিক অধিকার এবং তৃতীয় ভাগ সংবিধান সংশোধনী, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে ভালো করে পড়তে হবে। এখান থেকে হচ্ছে 3 নম্বর আসবেই। এবং বাকি যে বিষয়গুলো আছে, বাকি যে বিভাগগুলো আছে, সেখান থেকে হচ্ছে আপনার সরকার ব্যবস্থা রিলেটেড কোয়েশ্চেন আসবে। তার মানে এই সংবিধানের 153টা অনুচ্ছেদের আপনি যদি কি পয়েন্ট যদি মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার প্রিপারেশন হবে 6 নম্বর পাওয়ার মতো। আমাদের এখানে 8 পেজের একটি শিট, এখানে হলো শুধুমাত্র সংবিধান মানে অধ্যায় 6 এই বিষয়টা কভার করা হয়েছে, এবং সরকার ব্যবস্থা থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে, বিগত বছরে এসেছে, সেই কোয়েশ্চেনগুলোও এবার পয়েন্ট করে তুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি যে বিগত বছরের কোয়েশ্চেনের আলোকে 43তম বিসিএসে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমে আমাদেরকে পড়তে হবে সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানটা কিভাবে আসছে। আমাদের দেশ স্বাধীন হয় 1971 সালের 16ই ডিসেম্বর, এবং এখানে দেখেন যে গণপরিষদ আদেশ জারি হয় 23 মার্চ 1972। তার মানে পরের বছর 3 মাস পরে গণপরিষদ আদেশ জারি হয়। তাহলে গণপরিষদটা আসলে কি? 1971 সালে যখন যুদ্ধ সংগঠিত হয়, তখনও তো আমাদের একটা সরকার ব্যবস্থা ছিল, যেটা হচ্ছে মুজিবনগর সরকার নামে পরিচিত। এই মুজিবনগর সরকারটা আসলে কিভাবে তৈরি হয়, সেই ডিটেল হিস্ট্রি আমরা জানবো। এখানে শুধু জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হয়েছিল সমগ্র পাকিস্তানের বাংলাদেশ অংশে ছিল 169টা আসন। এই 169টা আসনের মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগ পেয়েছিল 167। তারপরে প্রাদেশিক পরিষদেও হচ্ছে 300টা আসন ছিল, 310টা আসন ছিল। তো এখানেও হচ্ছে যারা নির্বাচিত হয়, এই সবাইকে নিয়েই হচ্ছে গণপরিষদ গঠিত হয়েছিল। এই গণপরিষদ দিয়েই হচ্ছে আপনার সংবিধান রচনার জন্য আদেশটা জারি করে 23 মার্চ 1972। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আদেশ কে জারি করেছিলেন? আবু সাইদ চৌধুরী। এবং আদেশ কার্যকর হয় কবে? এই ডেটটাও ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখেন যে 1970-এর নির্বাচনে গণপরিষদের মোট সদস্য ছিল 469 জন, কিন্তু গণপরিষদ গঠিত হয়েছিল 403 জন সদস্য দিয়ে। কোন গণপরিষদটা? এটা হলো যে এইটা, যারা আদেশটা দিয়েছে তাদের কাজ কেন গঠন করা হয়েছিল? গঠনটা করা হয়েছিল সংবিধান প্রণয়ন করার জন্য। তার মানে কত দাঁড়াচ্ছে? 1971 সালের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়। এরপরে হচ্ছে মুজিবনগর সরকার ভ্যালিড ছিল, কিন্তু মুজিবনগর সরকারের যে কোনো সংবিধান বা সংসদ এই ধরনের কাঠামো ছিল না। তো সংবিধান প্রণয়ন করার জন্য নির্বাচিত সদস্য, 1970 সালের যে নির্বাচিত সদস্য, তাদেরকে নিয়েই হচ্ছে গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদের লক্ষ্যটা কী ছিল? যে সংবিধান প্রণয়ন করা। এখন এখানে হলো যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট না, মানে 100% নিশ্চিত থাকেন এই ধরনের কোয়েশ্চেন আসবে না। জাস্ট পড়ার সময় যখন দেখবেন যে 469 জন সদস্য নিয়ে হচ্ছে গণপরিষদ, 469 জন সদস্য ছিল, কিন্তু গণপরিষদ গঠন করা হয় 403 জন, তখন আপনার মনে কোয়েশ্চেন আসবে যে বাকি 66 জন গেল কোথায়? তখন হয়তো আপনার গুগল সার্চ করতে হবে বা বিভিন্ন বই দেখতে হবে যেই এটা লিঙ্ক করার জন্য। সেই জন্য হচ্ছে আপনাকে যেন গুগল সার্চ করতে না হয়, সেই জন্য এই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে 23 মার্চ 1972, 26 মার্চ, তারপরে হলো বিচারপতি আবু সাইদ চৌধুরী যিনি জারি করেছিলেন, এবং গণপরিষদ গঠনের উদ্দেশ্যটা কী ছিল। এই দুইটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। গণপরিষদের প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, এটাও ইম্পর্টেন্ট। তারপর সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় 11 এপ্রিল। কমিটির সভাপতি, এটাও ইম্পর্টেন্ট, আসার মতো প্রশ্ন। সদস্য 34 জন। অনেকে অনেক জায়গায় দেখবেন যে একটু কনফিউজড করে ফেলে যে সদস্য যদি 34 হয়,
কামাল হোসেন সভাপতি হিসাবেও তো সদস্য, তাহলে সেই হিসাবে তো হওয়া উচিত 35, কিন্তু না, কামাল হোসেন সহই হচ্ছে 34 জন সদস্য। সভাপতি কামাল হোসেন হলেও কিন্তু কমিটির তো একজন মেম্বার। তার মানে এই ইনফরমেশনটা হচ্ছে ভুল। আপনারা বিভিন্ন ফেসবুকে যখন লেখালেখিতে দেখেন এই ইনফরমেশনটা হচ্ছে ভুল। তারপরে আওয়ামী লীগের সদস্য ছিল 33 জন, একজন হচ্ছে ন্যাব সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং একজন মহিলা সদস্য রাজিয়া বানু। এটা আসতে পারে যে একজন মহিলা সদস্য কে ছিলেন, নিচের কে ছিলেন, রাজিয়া বানু। সংবিধান সংসদে উত্থাপন হয় খসড়া সংবিধান 12 অক্টোবর, এটা ইম্পর্টেন্ট। 4 নভেম্বর হচ্ছে সংশোধন গৃহীত হয়, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা বলা যায় 5 স্টার বলা যায়। এবং কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর, এটাও 5 স্টার একটা কোয়েশ্চেন যে আসা। 4 নভেম্বর এবং 16 ডিসেম্বরের মধ্যে কনফিউজড হয়ে যায়, মানে আপনি প্রিপারেশন নিয়েছেন কিন্তু হচ্ছে প্রিপারেশনটা সলিড না হওয়ার কারণে 4 নভেম্বর এবং 16 ডিসেম্বরের মধ্যে কনফিউজড হয়ে যায় এখানে। মানে আমরা পড়াশোনার পরেও হচ্ছে এখানে আমরা কনফিউজড হয়ে যেতে পারি। তার মানে মনে রাখবেন যে সংসদে হচ্ছে অ্যাপ্রুভড হয়েছে, মানে সংসদ অধিবেশনে অ্যাপ্রুভড হয়েছে 4 নভেম্বর, এবং হচ্ছে কোন তারিখ থেকে বাংলাদেশে এটা কার্যকর হবে সেই তারিখটা হলো 16 ডিসেম্বর। 4 নভেম্বর হচ্ছে সংসদে অ্যাপ্রুভড এবং বাংলাদেশে কার্যকর করা হয় 16 ডিসেম্বর থেকে, মনে রাখতে হবে এটা। হস্তলিখিত সংবিধানের মোট পৃষ্ঠা 93, এইসব কোয়েশন হচ্ছে তৎকালীন বিসিএসে আসতো, এখন আসে না। তারপরে হচ্ছে লেখকের নাম কে, এটা আসতে পারে। ভাষা বিশেষজ্ঞ ডক্টর আনিসুজ্জামান, এটা আসবে না। শিল্পচর্চা জয়নুল আবেদিন, এগুলো আসবে না, পড়তে পারেন, যদি কোয়েশন খুব টাফ হয় তখন আসতে পারে। হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি কে? সুরঞ্জিত সেনগুপ্ত একমাত্র। উনি কিন্তু ছিলেন সংবিধান যে কমিটিটা ছিল, কমিটির হচ্ছে মানে বিরোধী দল থেকে ছিলেন, সেই জন্য তিনি স্বাক্ষর করেন নাই হয়তোবা। প্রস্তাবনা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে রিডিং পড়ে যান, যে বিষয়গুলো পাবেন, বা সংবিধানটা যখন আপনি পড়ে ফেলবেন 1 থেকে 153টা অনুচ্ছেদ যখন পড়ে ফেলবেন, তখনই হচ্ছে বৈশিষ্ট্য সম্পর্কে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। আর প্রস্তাবনা তো হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে লিখেই দেওয়া আছে। প্রস্তাবনাটা রিটেনের জন্য হচ্ছে মুখস্থ করার দরকার নাই, যেহেতু রিটেনের জন্য মুখস্থ করার দরকার নাই, আপনার মুখস্থ করবেন না, ভিতরে হচ্ছে কি কি বৈশিষ্ট্য আছে সেটা দেখে নেবেন। এখানে হলো মূল সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে ভিতরে কি কি আছে। যে প্রস্তাবনার মধ্যে হচ্ছে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা যে করা হয়েছে এই কথাটা বলা আছে। তারপরে হলো স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলা আছে। তারপরে হলো মূলনীতির কথা বলা আছে। প্রধান মূলনীতি হচ্ছে 4টি, কিন্তু এই 4টি বিষয় থেকে আরও অনেক বিষয় আছে, সেইগুলো নিয়েই হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি। যেমন দেখা যায় যে ধর্মনিরপেক্ষতা একটা মূলনীতি। এখন এই রিলেটেড আপনি যদি অন্য কিছু আসে তাহলে সেটাও হবে এই মূলনীতির মধ্যে পড়বে। যেমন আমি একটা উদাহরণ দেখাই যে আমার প্রধান মূলনীতির 4টা হলো, একটা হলো গণতন্ত্র, এটা হলো 9 নম্বর অনুচ্ছেদে, 10, 11 নম্বর অনুচ্ছেদে। তাহলে 11 নম্বর অনুচ্ছেদে যদি গণতন্ত্র হয়, এখন দেখেন যে গণতন্ত্র রিলেটেড আরও কি কি আছে। আমার যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো আছে সেখানে ধরেন আমরা যদি 25 নম্বর আর্টিকেলে যাই, অনুচ্ছেদে যাই, পররাষ্ট্রনীতি। এখন পররাষ্ট্রনীতিটা কাদের? মানে আমাদের বাংলাদেশেরই তো, আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, সে আসলে কিভাবে অন্য দেশের সাথে সম্পর্ক মেনটেন করবে, সেটাই তো পররাষ্ট্রনীতি। তার মানে আলটিমেটলি তো হচ্ছে পররাষ্ট্রনীতিটা আমার সরকার ব্যবস্থা বা গণতন্ত্র এগুলোর সাথে লিঙ্কড। তারপরে যদি আবার আসেন 21 নম্বর অনুচ্ছেদ বা 20 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা আছে সরকারি কর্মচারীদের কার্য কেমন হবে বা আমাদের নাগরিকদের কার্য কেমন হবে। সেগুলো তো আসলে সমাজতান্ত্রিক বা গণতান্ত্রিক যে আমাদের সরকার ব্যবস্থা থাকবে সেগুলোর সাথেই লিঙ্ক। তার মানে হলো
যে ৮ নম্বর অনুচ্ছেদে তো হচ্ছে এই ৪টা মূলনীতির কথা বলা আছে এবং ৯, ১০, ১১, ১২ এই ৪টা জায়গায় হচ্ছে ৪টাকে আলাদাভাবে লিখে দেওয়া আছে এবং পরবর্তী ১৩ থেকে হচ্ছে ২৫ যে মূলনীতিগুলো আছে এখানে বলা আছে আপনার এই ৪টা বিষয় থেকে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো হচ্ছে এখানে বলা আছে। তার মানে মূলনীতি প্রধানত মূলনীতি ৪টাই এবং এই ৪টা থেকে যে বিষয়গুলো আসবে সেইগুলাই হবে অন্যান্য নীতিসমূহ হবে। এবং প্রস্তাবনায় কিন্তু সরাসরি কিন্তু ৪টি নীতির কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে ৪টি বিষয়ের আদর্শই হইবে সংবিধানের মূলনীতি। কাজেই ৪১তম বিসিএসে সংবিধানের মূলনীতি কয়টি? অনেকেই কোয়েশ্চেন করেছে যে এখানে কি ৪টি হবে না সবগুলাই হবে? কারণ মার্কস ছিল ৫। সেই জন্য আসলে এখানে অনেকেই কোয়েশ্চেন করছে যে এখানে কি আসলে আমি ৪টাই লিখবো? ৪টা লিখে ৪টার বর্ণনা করব না হচ্ছে আমার যে ৮ থেকে ২৫ লিখবো? তো আসলে এখানে কোয়েশ্চেনটা ছিল এরকম যে এই ৪টা লিখতে হবে। ৪টার হচ্ছে অনুচ্ছেদের মধ্যে কি লিখা আছে বর্ণনা লিখার দরকার নাই। এই ৪টা লিখতে হবে এবং হচ্ছে পরবর্তী যেগুলা ছিল সেটাই লিখতে হবে। ধরেন এই কোয়েশ্চেনের যদি আনসার করেন যে সংবিধানের মূলনীতি কয়টি? ৪টি, নম্বর হচ্ছে ৫, ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা। তাহলে হচ্ছে অনুচ্ছেদ ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ৪টার কথা বলতে হবে। তারপরে হলো বাকিগুলা লিখে দিতে হবে। ৯, ১০ এভাবে ২৫ পর্যন্ত শুধুমাত্র নামগুলো লিখতে হবে। তাহলেই হচ্ছে আপনি ৫-এ ৫ নম্বর পাবেন। আমরা এখনো প্রস্তাবনায় আছি। তারপরে হলো শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা আছে। এটি অঙ্গীকার হিসাবে বলা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এখানে আসতে পারে যে সংবিধানে কয়টি ঘোষণা আছে? আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা, সংবিধানের প্রাধান্য, এই ২টি ঘোষণা আছে। এবং সংবিধানটা গৃহীত হয়েছে এই ইনফরমেশনটাও প্রস্তাবনার মধ্যে আছে। এগুলো রিডিং পড়বেন, রিডিং পড়লেই মনে থাকবে। এবং ১৫তম সংশোধনীতে প্রস্তাবনার কিছু চেঞ্জ করা হয়েছে। এখানে স্বাধীনতা শব্দটিকে মুক্তি এবং যুদ্ধ শব্দটিকে সংগ্রাম শব্দ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল। স্বাধীনতা নাম হচ্ছে মুক্তি, যুদ্ধের নাম দিচ্ছি সংগ্রাম। এই ২টা শব্দ চেঞ্জ করে দিচ্ছে ১৫তম সংশোধনীতে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য সহজেই আসতে পারে যে সংবিধানে কয়টি বিভাগ বা ভাগ আছে? ১১টি, সহজ কোয়েশ্চেন। এবং আসতে পারে কতটি অনুচ্ছেদ আছে? ১৫৩টি। শুধু প্রিলিমিনারি পরীক্ষায় না, কয়টি অনুচ্ছেদ আছে? এটা হচ্ছে ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষাতেই আসছে। এখানে একটু কথা বলে নিই যে অনেকেই হচ্ছে পড়ার সময় যে আমি সব পড়ে ফেলবো, একটা কোয়েশ্চেনও বাদ দিব না যেন আমার একটা নম্বরও মিস না হয়। কিন্তু যারা কোয়েশ্চেন করে তারা কিন্তু আপনার লেভেলটা তারা পার হয়ে গেছে যে সবার পক্ষে এত কিছু মনে রাখা পড়া সম্ভব না। কাজেই কোয়েশ্চেন যখন করে যেই করে এখানে 50 থেকে 60%-এর মতো খুব সহজ কোয়েশ্চেন দিবে। এরপরে হচ্ছে আপনার ডিফিকাল্টি আস্তে আস্তে বাড়বে, হয়তোবা 20% 20 থেকে 25%-এর মধ্যে হচ্ছে খুব হার্ড কোয়েশ্চেন হবে। আপনি যদি 20 থেকে 25% কোয়েশ্চেন যদি নাও পারেন, একদম হচ্ছে টাচই করবেন না, তারপরেও কিন্তু আপনার কাট মার্কস পাওয়ার জন্য যে মার্কস পাওয়া দরকার সেই মার্কস কিন্তু আমাদের হয়ে যায়। সংবিধানের ভাষাটা হচ্ছে বাংলা ইংলিশ দুইটাই হবে, কিন্তু যদি বিতর্ক হয় তাহলে হচ্ছে বাংলা ভাষাটাকে আমাকে অনুসরণ করতে হবে। এবং এটা মনে রাখতে হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ইংলিশ নামটাও মনে রাখতে হবে, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সাংবিধানিক নাম। তারপরে হলো আমাকে মনে রাখতে হবে প্রথম ভাগ, এখানে অনুচ্ছেদ হচ্ছে ১ থেকে ৭। কোন অনুচ্ছেদে কি আছে মনে রাখতে হবে, যে রাষ্ট্রধর্ম কোথায় আছে ২-এর ক। এখানে কয়েকটা ইনফরমেশন, তো এগুলো চেষ্টা করবেন যে সূত্র আকারে মনে না রাখার জন্য, যে মনে রাখবেন যে ৩, হ্যাঁ ৩ মানেই হচ্ছে রাষ্ট্রভাষা। আপনি সব কিছু যদি ফর্মুলায় নিয়ে আসেন তাহলে দেখবেন যে মানে আসবে না আর কি। তখন ফর্মুলাই মনে থাকবে কিন্তু কোন ফর্মুলা কিসের জন্য তা মনে থাকবে না।
তারপর হলো জাতীয় বিষয়গুলো কোথায় আছে, এবং এখানে জাতীয় বিষয় থেকে 4-এর ক যেটা, 4-এর ক হচ্ছে আমাদের জাতির পিতার প্রতিকৃতি, মানে ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই বিষয়ে হচ্ছে 4-এর কতে বলা আছে, এবং এটা 15তম সংশোধনীতে সংযোজন করা হয়েছে। ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। জাতীয় বিষয় থেকে একটা কোয়েশ্চেন কিন্তু এসেছিল যে আমাদের জাতীয় সঙ্গীতের হচ্ছে কয় লাইন বাজানো হয়, এই ধরনের একটা কোয়েশ্চেন আসছিল। কাজে এখানে একটু ডিটেইল বলে দেওয়া আছে, যদি রিডিং পড়েন তাহলেই হবে। যে জাতীয় সঙ্গীত সম্পর্কেও এখানে বলা আছে, জাতীয় পতাকাও বলা আছে। রেশিওটা হচ্ছে আপনার 5:3 বা 3:5, যে আপনার এই পাশে 10 হলে এই পাশে 3 হবে। সরি, এই পাশে যদি 10 হয় তাহলে এই পাশে হবে 6, আর এই পাশে 3 হবে যদি এই পাশে হয় 6। সরকারি ছুটির দিনেও হচ্ছে আমাদের দেখবেন যে আমাদের যে ফ্ল্যাগ যেটা আছে এটা উত্তোলন করা হয়। কখন উত্তোলন করা হয়? ঈদে মিলাদুন্নবী 26শে মার্চ, 16ই ডিসেম্বর সরকার কর্তৃক প্রজ্ঞাপিত যে কোনো দিবস। এগুলা রিডিং পড়বেন, খুব যে আমি ইম্পর্টেন্স দিচ্ছি তা না, স্বাভাবিকভাবে এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে আসবে না। জাতীয় প্রতীক, এটা ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র না পড়ে এটা খাতায় আঁকার চেষ্টা করবেন, যে হচ্ছে দুই পাশে ধানের শীষ থাকবে, তারপরে উপরে হচ্ছে আপনার পাট পাতা, তারপরে হচ্ছে আপনার 4টা স্টার আর একটা শাপলা। জাতীয় প্রতীক যেটা আছে এটার বৈশিষ্ট্য হলো যে 4টা স্টার দিয়ে কিন্তু আমাদের 4টা মূলনীতির কথা বলা আছে। তারপরে এখানে যে ধান পাট এগুলো দিয়ে হচ্ছে আমাদের একটা অর্থনৈতিক অবস্থা বলা হয়েছে। আমাদের দেশ যে কৃষিজ অর্থনীতি ভিত্তিক ছিল ওই সময়ে, এই ইনফরমেশনটা হচ্ছে এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে পানিতে ভাসমান শাপলা যেটা, এটা দিয়ে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মনোগ্রাম সিল যেটা আর কি, বাংলাদেশ সরকারের সিল, এটাও দেখে রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং 4টা লোগো, এবং হলুদ লাল হচ্ছে সার্কেল, এবং বাংলাদেশের মানচিত্র যেটা সেটা হলুদ। এটা আসলে আপনার লিখিত ভাইবা সব কিছুর জন্য কাজে লাগবে এই ইনফরমেশনগুলো, শুধু প্রিলিমিনারির জন্য না, কাজেই পড়ে নেবেন। 4-এর ক যেটা আছে, 4-এর ক হচ্ছে এই যে অনুচ্ছেদ যেটা আছে এটা হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে, আইদার রিটেনের জন্য অথবা ভাইবার জন্য। কাজে এটা যেহেতু আপনাকে মুখস্থ করতেই হবে, প্রিলিমিনারির সময় একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন, লিখিতর সময় হচ্ছে সহজ হয়ে যাবে। তারপর 5, 6, 7, 7-এর ক খ, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখান থেকে কোয়েশন আসতে পারে। এই কোয়েশনটাই তো আসছে 41তম বিসিএস এ। 7-এর ক-তে বলা হচ্ছে যে সংবিধানের মৌলিক বিধান সংশোধন অযোগ্য। সংশোধন অযোগ্য মানে আপনি যে মৌলিক বিধান সংশোধন করতে পারবেন না, সেটা 7-এর ক-তে হচ্ছে রিজার্ভ করা হয়েছে। কিন্তু তারপরেও 142 নম্বর অনুচ্ছেদে যদি সংবিধান সংশোধন করার দরকার হয়, তাহলে হচ্ছে সংবিধানের অন্যান্য জায়গায় যাই কিছু বলা থাকুক না কেন, মানে যাই কিছুই বলা থাকুক না কেন, এই করা যাবে না সেই করা যাবে না, কোনো কিছুর মূল্য নাই। 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যদি আমি সংশোধন করতে চাই তাহলে সব সম্ভব। মানে এখানে বলা আছে যে সংবিধান বাতিল স্থগিতকরণ অপরাধ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 25, এই 25টা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, এবং লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা লিখিত পড়েছেন তাদের তো ভিতরে কি আছে জানাই থাকবে, যারা হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারি দিচ্ছেন তারা হচ্ছে মনে রাখবেন যে হ্যাঁ 17 শিক্ষা, 19 সুযোগের সমতা, এবার মনে রাখতে হবে। জাতীয় সংস্কৃতি, 23-এর ক হচ্ছে উপজাতি। আপনি যতক্ষণ পর্যন্ত এবার মনে না রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত এর ভিতরে কি আছে আপনার জানার দরকার নাই। মৌলিক অধিকার, সেম মৌলিক অধিকারও হচ্ছে আপনি 36 চলাফেরার স্বাধীনতা, 41 হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আপনি যতক্ষণ পর্যন্ত এইভাবে চোখ বন্ধ করে মনে না রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত এর ভিতরে কি আছে আপনার জানার কোনো দরকার নাই।
এবং এটা হলো একটা ফর্মুলার সাহায্যে আমরা শিখব। ফর্মুলার মাধ্যমে শিখব, তাহলে হচ্ছে মনে রাখতে হবে ছন্দের আকারে। ছন্দটা হচ্ছে এরকম যে আইনের দৃষ্টিতে সমতা আইনে ধর্ম নির্বিশেষে সরকারি নিয়োগ লাভে খেতাবপ্রাপ্ত সকলকে আইনের আশ্রয় লাভ, ব্যক্তি আটকে সশ্রম দণ্ড না দেয়া। তারপরে 36 থেকে 41 যে হেঁটে সবাই আসবে। নর্মালি কি হয়, একটা যখন উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি হয় তখন সবাই শাহবাগ যায়, হেঁটেই তো যায়। এই শাহবাগ চত্বর বা হচ্ছে টিএসসিতে যেখানেই যায় হেঁটে যায়। তাহলে হেঁটে যাওয়ার পরে তারা হচ্ছে সমাবেশ করে, সমাবেশের মধ্যে আবার তারা সংগঠনটা হয় কাদের, যারা হচ্ছে বিবেকবান তারাই তো এখানে যায়, সংগঠনটা বিবেকবানদের হয়। এবং এখানে পেশা ধর্ম নির্বিশেষে এবং বিভিন্ন পেশার মানুষ যায়, বিভিন্ন ধর্মের মানুষ যায়। এভাবে হচ্ছে আপনাকে এটা মুখস্থ করে ফেলতে হবে আর কি, মানে আর আরবি সূরার মতো মুখস্থ করতে হবে। আরবি সূরাও তো আমরা হচ্ছে অনেক সময়, বেশিরভাগ আমরাই তো হচ্ছে বুঝি না, কিন্তু মুখস্থ করে ফেলি। যে আমাদের শুরু হলে এক লাইনের পর লাইন চলে আসে, তো এইগুলো হচ্ছে এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। একটু কষ্ট হলেও যদি করে ফেলেন তাহলে হচ্ছে আপনার 1 বছর 2 বছর 3 বছর আগামী এই সময়টা পরিশ্রম ছাড়াই কাজে দিবে। এবং পরবর্তীতে হচ্ছে সম্পত্তি, যখন কারো সম্পত্তি হয় তখন তার কি হয়, তার হচ্ছে গড় তৈরি করার একটা ইচ্ছা হয়, গড় তৈরি করার ইচ্ছা হয় এবং মৌলিক অধিকার রাখে বলবৎ। আমাদের যে মৌলিক অধিকার থাকে সেগুলো আসলে বেশিরভাগই হচ্ছে রিজার্ভড হয়ে যায়, মানে থাকে কাদের, যাদের টাকা পয়সা থাকে তাদেরই কিন্তু সব থাকে, আর যাদের টাকা পয়সা নাই তাদের কিন্তু কিছু থাকে না। এবং থাকবে না বলবৎ এই মৌলিক অধিকার যদি হয় ঝামেলা, মানে ঝামেলা হলে জরুরি অবস্থা জারি হতে পারে। জরুরি অবস্থা জারি হলে মৌলিক অধিকারগুলা স্টপ করে দেওয়া যায়। সেটাই যে ঝামেলায় হবে দায় মুক্তি এবং কতিপয় আইনের হেফাজত। যে ঝামেলা যখন একটা হয়ে যায়, যা ধরেন রাষ্ট্রপতির দায় মুক্তি বা হচ্ছে একজন সরকারি কর্মচারীর বা সংসদ সদস্যদের দায় মুক্তি, যে কোনো একটা ঝামেলা হয়ে গেল কিন্তু তাদেরকে দায় মুক্তি যে দেওয়া যাবে সেই বিষয়টা কতিপয় আইনের হেফাজত। তো এইভাবে হচ্ছে ছন্দ আকারে মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা হয়। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে, আজকে পড়ছেন আজকে মনে থাকবে, আজকে পড়ছেন 2 দিন পরে বই বন্ধ করে মনে রাখেন যে 36 অনুচ্ছেদ 36 এখানে কি আছে। আপনি যদি বলতে পারেন যে চলাফেরার স্বাধীনতা, আচ্ছা ঠিক আছে, 41-এ কি আছে, ধর্মীয় স্বাধীনতা। আপনি যখন এইভাবে বলতে পারবেন তখন হচ্ছে আপনি এর ভিতরে কি আছে পড়ার চেষ্টা করবেন। আপনি যদি বলতে না পারেন তাহলে ভিতরে কি আছে পড়ার কোনো দরকার নাই প্রিলিমিনারির জন্য, এবং কোশ্চেন আপনার কমন পড়বে। যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে হচ্ছে আপনার 102 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে রিট করা যাবে। রিট কি, যে হ্যাঁ আমার হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, আমার একটা অফিসে চাকরিতে অ্যাপ্লাই করার কথা, কিন্তু আমাকে বলল যে আমার বাড়ি ময়মনসিংহ ডিভিশনে, সেজন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না, এটা আমার একটা মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, তখন আমি হাইকোর্টে গিয়ে মামলা করতে পারবো। এই যে অধিকারটা, এটারই বলা হয় রিট অধিকার। 45 অনুচ্ছেদের সাথে 45 অনুচ্ছেদ হচ্ছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। এর সাথে লিঙ্ক হচ্ছে জরুরি অবস্থা, জরুরি বিধানবলী 141-এর ক। 141 অনুচ্ছেদটা হচ্ছে জরুরি অবস্থা। দেশে যদি হচ্ছে যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ, এর তিনটার যে কোনো যদি একটা ঘটার সম্ভাবনা থাকে এবং এর কারণে জনগণের জানমাল সম্পদ এগুলো যদি হুমকির মুখে পড়ে, তখন রাষ্ট্রপতি চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এটাই হলো 141-এর ক অনুচ্ছেদ। এবং 141-এর খ অনুযায়ী জরুরি অবস্থা জারি করলেই এই 6টা 36 থেকে 42 মাঝখানে হচ্ছে 41 নম্বরটা নাই, ধর্মটা হচ্ছে ধর্মীয় কারণ, যেমন মসজিদে যেতে পারবেন না, এটা যদি মুসলিম দেশে দেয় তাহলে হচ্ছে আরও কেওয়াস হবে, সেজন্য এটাকে বাদ দিয়ে এই 6টা হচ্ছে 141 সুইচ অন হওয়ার সাথে সাথেই হচ্ছে 141-এর খ, এই 6টা সুইচ অফ হয়ে যাবে। এবং সরকার যদি চায় তাহলে হচ্ছে এই অনুচ্ছেদের মাধ্যমে বাকি যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলোও সুইচ অফ করে দিতে পারবে। মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত যত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রতিবারেই কিন্তু সব কয়টা মৌলিক অধিকার স্থগিত ছিল। সংবিধানের নেই কিন্তু আসতে পারে, যেহেতু হচ্ছে আমাদের এই বিভাগগুলা
এই বিভাগগুলো হচ্ছে সরকার ব্যবস্থা। অষ্টম অধ্যায় সরকার ব্যবস্থার সাথে লিঙ্ক, কাজে এখান থেকে কোয়েশ্চেন আসবে, স্বাভাবিকভাবেই হচ্ছে আসবে। যে অনুচ্ছেদগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলাই হচ্ছে এখানে বলে দেওয়া আছে। এবং আগের মতোই যে অনুচ্ছেদে কি আছে না পড়ে বেসিক অনুচ্ছেদটা কি সেটা হচ্ছে আপনাকে প্রথমে মনে রাখতে হবে। 48-3 48-3 হচ্ছে রাষ্ট্রপতি, নর্মালি রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সবকিছু করেন, কিন্তু শুধুমাত্র দুইটা ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই দুইটা কাজে কিন্তু কারোর সাথে পরামর্শ করতে হয় না। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এই দুইটা নিয়োগে রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ চাইলে করতে পারবেন, না চাইলে করতে পারবেন, রাষ্ট্রপতির পুরো নিজস্ব ব্যাপার। বাকি যত কাজ আছে সব কিছুই কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক অনুযায়ী করতে হয়। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হচ্ছে 56-3, মানে 56-3 অনুচ্ছেদে বলা আছে যে প্রধানমন্ত্রী হচ্ছে কারোর সাথে পরামর্শ ছাড়াই নিয়োগ দিতে পারবে, এবং প্রধান বিচারপতি এটা 15 না, এটা হবে 95। প্রধান বিচারপতির ক্ষেত্রে এটা বলা আছে 95-1, মানে লিঙ্ক 48-3 যে কথাটা বলা আছে এইটাই হলো প্রধানমন্ত্রী নিয়ে যখন আলোচনা করা হয়েছে তখন 56, এবং প্রধান বিচারপতি যখন 95 আলোচনা করা হয়েছে তখন আলোচনা করা হয়েছে। তাহলে মানে 48-3, 56-3 এবং 95-1, এই তিনটা হলো লিঙ্ক। রাষ্ট্রপতির বয়সসীমা কত হতে হবে? 35 বছর। আমাদের সংসদ সদস্য বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু 25 বছর, রাষ্ট্রপতির ক্ষেত্রে 35 বছর। এই কোয়েশনটা আসতে পারে। পঞ্চান্ন মন্ত্রিসভা, এটা করতে হবে। প্রজাতন্ত্রের নির্বাহী প্রধান কে? এটা নিয়ে কোয়েশ্চেন হয় যে এটা প্রধানমন্ত্রী হবে না রাষ্ট্রপতি হবে। আলটিমেটলি আমাদের প্রজাতন্ত্রের সকল কাজ কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করতে হয়। শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ রাষ্ট্রপতি নিজে একাই দিতে পারেন, সেই জন্য আমাদের নির্বাহী প্রধানটা হবেন প্রধানমন্ত্রী। 55 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে, এবং যা প্রযুক্ত হবে সেটা হবে রাষ্ট্রপতির নামে, কিন্তু কর্তৃত্বটা হচ্ছে প্রধানমন্ত্রী। 55 নম্বর অনুচ্ছেদ মন্ত্রিসভা এটা আছে। আরেকটা কোয়েশন আসে যে টেকনোক্রেট মন্ত্রী হচ্ছে, নর্মালি মন্ত্রী কারা হয়? যারা সংসদ সদস্য নির্বাচন করে তাদের থেকে হচ্ছে যারা বিশেষভাবে নির্ভরযোগ্য, যারা হচ্ছে মন্ত্রণালয়গুলোর কাজ করার জন্য ক্যাপেবল, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের মন্ত্রিসভাটা গঠন করা হয়, বা প্রধানমন্ত্রী সিলেক্ট করেন আমার অমুক মন্ত্রণালয়ের জন্য এই মন্ত্রীকে দরকার। তো এখন আরেক ধরনের মন্ত্রী আসেন যারা হচ্ছে আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, বা হচ্ছে তারা কোনো একটা বিষয়ে স্কিল্ড, তারা সংসদ সদস্য না, কিন্তু যদি প্রধানমন্ত্রী মনে করেন যে ওনাকে যদি আমি মন্ত্রিসভায় নিয়ে আসি তাহলে হচ্ছে আমার জন্য উপকার হবে। যেমন আগের যে মন্ত্রিসভায় ছিল আমাদের যেমন হচ্ছে মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন আগের মন্ত্রিসভায়। তো উনি তো সংসদ সদস্য ছিলেন না। তারপরে হলো স্থপতি ওয়াফেজ উসমান মনে হয়, উনিও কিন্তু টেকনোক্রেট মন্ত্রী হিসাবেই এসেছিলেন। তো এখন টেকনোক্রেট মন্ত্রীটা হবে আপনার 10%-এর বেশি হওয়া যাবে না। আমার মোট মন্ত্রী যদি 100 জন হয় তাহলে হচ্ছে সর্বোচ্চ 10 জন আমার টেকনোক্রেট মন্ত্রী হতে পারবে। আর বাকি মন্ত্রীদেরকে অবশ্যই এমপি, মানে যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাদের কাছ থেকে নিতে হবে। স্থানীয় শাসন নিয়ে বলা আছে 59 নম্বর অনুচ্ছেদে, 60 হচ্ছে স্থানীয় শাসনের ক্ষমতা। এবং এখানে দেখা যাচ্ছে যে সব কিছুই অনুচ্ছেদ অনুযায়ী কোন অনুচ্ছেদে কী বলা আছে এই বিষয়গুলো উল্লেখ আছে, এবং এটা ইম্পর্টেন্ট, 25 বছরের কম হওয়া যাবে না। প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর কর্ম কমিশন গঠনের কথা বলা আছে, জরুরি অবস্থার কথা বলা আছে 141, এটা আসলে 141-এর ক হবে।
6টি মৌলিক অধিকার স্থগিত থাকবে, এটা হলো 141 ক, এবং গ অনুযায়ী হচ্ছে যে ইনফরমেশন এগুলো আগেই বলেছি। অনুচ্ছেদ অনুযায়ী মেইন টপিকগুলো এখানে বলা আছে যে বাংলাদেশ নামে মামলা। বাংলাদেশ যদি কোনো দেশের বিরুদ্ধে মামলা করতে চায় বা একজন ব্যক্তি যদি সরকারের কোনো কিছুর বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে হচ্ছে ওই পক্ষটা হবে, মানে বাংলাদেশ সরকার পক্ষটা হবে বাংলাদেশ। পদের শপথের কথা বলা আছে 148 নম্বর অনুচ্ছেদে। এখানে শুধুমাত্র পদের শপথের কথা বলা আছে যে কিছু সরকারি পদে বসতে হলে শপথ নিতে হবে, এবং ডিটেইল বলা আছে তৃতীয় তফসিলে। তৃতীয় তফসিলে কোন পদের জন্য কার কাছে শপথ নিতে হবে এবং কিভাবে শপথ নিতে হবে এটা লিখে দেওয়া আছে, হুবহু হচ্ছে এটাই পড়তে হবে। তফসিলটা আসলে কি? তফসিলটা আসলে কিছু না, আমাদের সংবিধানের মধ্যে যে অনুচ্ছেদগুলো আছে 1 থেকে 153, এখন এখানে হলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা আছে। এখন এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে যদি আরও বিস্তারিত বর্ণনার প্রয়োজন হয়, তাহলে সেটাকে নিয়ে যায় তফসিলে নিয়ে যায়। এখন পদের শপথ, এখানে ধরেন হচ্ছে 8টা পদ আছে। এখন 8টা পদের জন্য হচ্ছে প্রত্যেকটা পদের জন্য যে শপথটা নিবে সেটা লিখে দেওয়া আছে। কাজে এই জিনিসটা তো আমার এই অনুচ্ছেদের মধ্যে ঢোকানোর কোনো দরকার নাই, প্রয়োজন নাই। সেই জন্য এটারে আপনার আলাদাভাবে তফসিল আকারে সেটা সংবিধানের অনুচ্ছেদ থেকে বের করে দেওয়া হয়েছে। তফসিলটা এটাই যে কোনো একটা অনুচ্ছেদে যদি বিস্তারিত বর্ণনা করার প্রয়োজন হয়, সেই বিস্তারিত বর্ণনাটাকে সংযুক্তি হিসাবে 153টা অনুচ্ছেদের পরে দেওয়া হয়। 150 নম্বর অনুচ্ছেদে ইম্পর্টেন্ট যে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী। এখানেই আছে যে 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের ঘোষণা এবং 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রের। কোয়েশন আসতে পারে যে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোথায় আছে, আমাকে বলতে হবে 150-এর 2 নম্বর অনুচ্ছেদে। বলতে পারে যে 7ই মার্চের ভাষণ সংবিধানের কোথায় আছে, 150-এর 2 নম্বর অনুচ্ছেদে, অথবা তফসিলের কথা বলতে হবে। সংবিধানের তফসিল সমূহ 7টা তফসিল সংক্ষেপে পড়লেই হবে। যে প্রথম তফসিল হচ্ছে, আমাদের সংবিধান তো প্রণয়ন হয়েছে 1972 সালের 16ই ডিসেম্বর, ঠিক আছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। এই মাঝখানে তো দেশ তো অচল হয়ে যায় নাই, চালু ছিল, নিয়ম অনুযায়ী চালু ছিল। তখন হচ্ছে আবার যখন সংবিধান যখন কার্যকর হয়, তখন কিন্তু সংবিধান আইন বলবৎ হয়ে গেছে। তখন পূর্বের যে আইনগুলো ছিল সেগুলোকে কিন্তু আপনি যদি কনফ্লিক্ট হয় আমার সংবিধানের সাথে, তাহলে ওই আইনগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। কাজেই কিছু কিছু আইন পূর্বে ছিল যে সংবিধানের সাথে কনফ্লিক্ট হলেও আমার ওই আইনটা দরকার, ওই আইনটাই মানতে হবে, যে সংবিধানের সাথে কনফ্লিক্ট হলো কিন্তু ওইটা আমাকে বেস ধরতে হবে, মেনে নিতে হবে। তো এই ধরনের হচ্ছে কিছু আইনের লিস্ট আছে যেগুলো সংবিধানের সাথে কনফ্লিক্ট হলে আমার যে পূর্বের যে আইন, স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে, ওই আইনটাকে আমাকে ওই আইনটাকে মেনে নিতে হবে। তো ওই কিছু আইনের লিস্টটাই হচ্ছে আপনার প্রথম তফসিল। দ্বিতীয় তফসিল, এখানে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত 4র্থ সংশোধনীর মাধ্যমে এই তফসিলটা বাতিল হয়ে যায়। আগে ছিল রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে বিশদ বর্ণনা ছিল, এখন তো রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, সেই জন্য 4র্থ সংবিধানী অনুযায়ী এই তফসিলটা বাতিল করে দেওয়া হয়। তৃতীয় তফসিল 148 অনুচ্ছেদের 148 নম্বর অনুচ্ছেদে পদের শপথের কথা বলা হয়েছে, এবং কে কোন পদে শপথ করবেন এবং কিভাবে শপথ করবেন, কি ল্যাঙ্গুয়েজটা হবে, কি ভাষাটা হবে, সেটা বলা আছে তৃতীয় তফসিলে। তার মানে তৃতীয় তফসিল হলো যে শপথ, কিভাবে শপথ নিতে হবে, যে রাষ্ট্রপতি যখন শপথ নেবে কার কাছে শপথ নেবে এবং কিভাবে শপথ নেবে, যে আমি অমুক ইত্যাদি। 4র্থ তফসিল হচ্ছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানবলী। 5ম তফসিল, 6ষ্ঠ তফসিল, 7ম তফসিল সিরিয়ালে মনে রাখতে হবে। 7ই মার্চ, 26শে মার্চ, 10 এপ্রিল। মানবাধিকার, মৌলিক অধিকারের পার্থক্য কি? মানবাধিকার হচ্ছে আপনি জন্মগ্রহণ করে যেসব অধিকার পাবেন সেটাই হলো মানবাধিকার, আর মৌলিক অধিকার হলো প্রত্যেকটা দেশ তার নাগরিকদের জন্য একটা লিস্ট করে যে এইগুলা আমাকে দিতেই হবে, সেটা হলো মৌলিক অধিকার। তার মানে সকল মৌলিক অধিকারই কিন্তু মানবাধিকারের মধ্যে পড়তেছে।
ধরেন মানবাধিকার হলো 100টা আর মৌলিক অধিকার হলো 20টা, এভাবে। তাহলে এই 20টা 100টার মধ্যেই পড়বে। মানুষ হিসাবে জন্মগ্রহণ করে কি ধরনের অধিকার পেতে পারেন? যেমন হচ্ছে আপনি একজন মানুষ, কাজেই আপনাকে কেউ হঠাৎ করে যে আঘাত করবে, উম, এটার অধিকার তো আপনার অন্য কাউকে দেয় নাই। সংবিধান সংশোধন এখানে চার্ট আকারে দেওয়া আছে, আর এখানে কিছুটা গল্প আকারে দেওয়া আছে। গল্পটা আসলে পুরোপুরি ইতিহাস নির্ভর নয়, জাস্ট অনেকটা বেশিরভাগই ইতিহাস নির্ভর, আপনার 80%ই ইতিহাস নির্ভর, কিন্তু বাকি 80% ছন্দ আকারে, গল্প আকারে মিলানোর জন্য লিখে দেওয়া হয়েছে, এবং চার্ট দেখে যদি আপনি পড়েন মনে থাকবে যে কখন কোন সংশোধনী হয়েছিল। এভাবে যদি পড়েন তাহলে সংবিধান আপনার ফুল কমপ্লিট হবে। তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে কোনো একটা বিসিএস এমসিকিউ গাইড পড়তে হবে। এমসিকিউ গাইডে হচ্ছে সংবিধান থেকে যে কোয়েশনগুলো বিগত বছরে আসছে সেগুলো আপনাকে রিভিউ করতে হবে। শুধুমাত্র যদি রিডিং পড়েন তাহলে মনে রাখাটা টাফ হবে। আপনি যদি এই 7 পেজ বা 8 পেজ কয়েকবার পড়ে বা মুখস্থ করে আপনি যদি এমসিকিউ গাইড পড়েন, এমসিকিউগুলো মিলায় নেন আপনার পড়ার সাথে, তাহলে দেখবেন যে আপনার পড়াটা খুব সহজ হয়ে গেছে। এবং তারপর এমসিকিউ গাইড যখন পড়া হবে, তারপরে হচ্ছে আপনি আবার এই শিট পড়বেন। এই শিটের মধ্যে যখন যে ইনফরমেশনগুলো আপনার মনে নাই বা মনে থাকছে না সেগুলো মার্ক করে আবার পড়বেন, তাহলে আপনি ভালো করবেন। শুধুমাত্র পিডিএফ বা এই ধরনের হচ্ছে পড়াশোনায় ভালো করা যায় না। ভালো করা না করার অর্থটাই হচ্ছে আপনার মনে থাকবে না, ব্রেন ওয়ার্ক করতে হবে। আমি যে এখানে যে ইনফরমেশনগুলো পড়লাম সেগুলাই হচ্ছে আমাকে ব্রেন ওয়ার্ক করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করে। আপনি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন ব্রেন ওয়ার্ক তত বেশি হবে এবং তত বেশি মনে থাকবে। কিন্তু এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য পর্যাপ্ত। ধন্যবাদ সবাইকে।